dr or f dot r এটা পড়ছি তাই না মেবি এভাবে পড়ছি w equals integration of f dot dx যেভাবে দেখছি মানে যদি এখানে ফোর্সটা হচ্ছে ভ্যারিয়েবল হয় একবার একটা হয় তখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে আর যদি একটা কনস্ট্যান্ট ফোর্স এবং কনস্ট্যান্ট মানে একটা কনস্ট্যান্ট ফোর্স পুরো ডিসপ্লেসমেন্টে জুড়েই তখন আমাদের জাস্ট f ডট x করলেই হবে আর যদি কনস্ট্যান্ট না হয় ফোর্সটা ইন দ্যাট কেস আমাদের ইন্টিগ্রেশন করতে হবে আচ্ছা এটা একটু করার চেষ্টা করো তো एग्जांपल 1 টা ইয়া একটু আগে ফোর্স নিয়ে যেটা বললেন ওটা একটু আরেকবার বলতে পারবেন হ্যাঁ যদি ফোর্সটা হচ্ছে আচ্ছা আমরা স্লাইডটা একটু ওপেন করি তাহলে বুঝতে সুবিধা হবে একটু ওয়েট করো কোনটা সরি সরি এটা অন্য একটা স্লাইড রাইট দেখো ফোর্সে যখন একটা কনস্ট্যান্ট ভ্যালু এই যেমন এই এক্সাম্পলটা বা এখান থেকে এতটুকু পর্যন্ত তখন আমরা কিন্তু f এর সাথে x মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে দেখো 20 ইনটু 30 এতটুকু পর্যায়ের জন্য কাজ জাস্ট 20 ইনটু 30 করলেই হয়ে যাচ্ছিল তাই না জি ভাইয়া যেখানে ফোর্সটা কনস্ট্যান্ট আর যদি এমন হয় ফোর্সটা কনস্ট্যান্ট না যেমন এই কেসটা ফোর্সটা হচ্ছে একটা ফাংশন x এর একটা ফাংশন আকারে চেঞ্জ হচ্ছে তখন আমাকে ইন্টিগ্রেশন করতে হবে মানে f dx করতে হবে বুঝতে পারছো জি ভাইয়া সো এই কোশ্চেনটা দেখি 50 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে 100 মিটার সরাতে কতটুকু কাজ করতে হবে দুইটা টাইপ যখন এই ফোর্সটা একদম রাস্তার প্যারালালে দেওয়া হচ্ছে আর রাস্তার সাথে 60 ডিগ্রি কোণে দেওয়া হচ্ছে তাহলে আমার ফিক্স পার্টটা আসলে 15 এক মিনিট আপু বলো হ্যাঁ আম্মুর ফোনে দাও না কত আম্মুর ফোন ডিগ্রি এই আর কি তার মানে আমাদের প্রথম কেসটাতে आंसर হবে 50 ইনটু 100 ইনটু cos 0 এটা হচ্ছে প্রথম কেসের आंसर যখন প্যারালালে ফোর্স প্রয়োগ করা হবে আর যখন 60 ডিগ্রি কোণে অ্যাপ্লাই করা হবে তখন জাস্ট cos 60 হয়ে যাবে এছাড়া আর কোনো ডিফারেন্স নেই এটা তো বোঝা গেছে তাই না আচ্ছা দেখা যাচ্ছে জি ভাই আচ্ছা তাহলে एग्जांपल 1 টা তো আমরা বুঝতে পারছি তাই না কিভাবে করতে হবে fs cos θ এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম f জি ভাই তো এটা আমরা আর করতেছি না আচ্ছা আমরা एग्जांपल 4 টা তুলনা ইজি एग्जांपल 4 পড়ার প্রয়োজন নাই এটা আমরা দেখতে পারি एग्जांपल 5 টা একটু দেখি কোশ্চেনটা একটু পড়ে নাও
আনত তল মানে কি? ইনক্লাইন্ড প্লেন মানে বাঁকা ভাবে প্লেনটা মাটির সমান্তরাল না, মাটির সাথে একটা অ্যাঙ্গেলে। আচ্ছা, কোশ্চেনটা পড়া হয়েছে নিশ্চয়ই। এখন আমরা ইংলিশ ট্রান্সলেট করে বলা যাবে, একটু প্রশ্নটা বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, একটা আমি এক্সাক্ট ট্রান্সলেশন টাফি হয়ে যাচ্ছে। আমি জাস্ট তোমাকে ব্যাপারটা বুঝাই যে একটা ইনক্লাইন্ড প্লেন, লেন্থ অফ দ্য ইনক্লাইন্ড প্লেন ইজ 5 মিটার। লেন্থ মানে এই যে এতটুকু এবি, লেন্থ অফ দ্য ইনক্লাইন্ড প্লেন ইজ 5 মিটার। আচ্ছা, এবং the peak point is at a height of 3 meter from the ground. The peak point মানে B, এই পয়েন্টটা at a height of 3 meter from the ground, মানে BC equals to হচ্ছে 3। এতটুকু কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, গ্রেট। এখন তোমার কোশ্চেনটা করা হচ্ছে, আমি যদি কোনো একটা বস্তুকে যার মাস হচ্ছে 10 কেজি, তাকে যদি একদম লোয়েস্ট পয়েন্ট থেকে ঠেলে পিক পয়েন্টে পৌঁছাতে চাই, তখন কতটুকু ওয়ার্ক ডান ইকুয়ালস টু কত হবে? যদি আমি এ থেকে বি পয়েন্টে নিতে চাই এই ইনক্লাইন্ড প্লেন দিয়ে, তখন ওয়ার্ক ডান ইকুয়ালস কত হবে সেটাই জানতে চাবো। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সো এখানে আমাদের আসলে এত কষ্ট করার কোনো দরকার নাই। হ্যাঁ, আমরা জাস্ট একটু একদম আবার ইংলিশটা বলবেন, মানে একটু বুঝিয়ে বলবেন। length of the inclined plane is 5 meter, মানে AB equals 5, then the peak of the inclined plane is at a height of 3 meter from the ground. That means BC equals 3. An object of 10 kg is pushed from A to B. A থেকে B তে না হলে একটা অবজেক্টে যার মাস হচ্ছে 10 kg. What is the amount of work done? W equals what? সেটা আমাকে বের করতে হবে। বুঝতে পারছো? জি ভাই, বুঝেছি। আচ্ছা, এখন আমরা W এর ফর্মুলাতে চলে আসি ফার্স্ট। এখানে অনেক কিছুই করতে আমরা একটু কমপ্লেক্সিটি কমানোর চেষ্টা করি, দেখি কোনটা একটু কম কমপ্লেক্স লাগে। যেটা কম কমপ্লেক্স লাগে ওটা ফলো করব আমরা। সো W equals আমরা জানি Fx। আচ্ছা, সো ফোর্স আসলে কোন দিকে দেওয়া হচ্ছে? আমি এখানে জি এর কাজটা, জি কি নিচের দিকে কাজ করে না? জি ভাইয়া। ফোর্স তো তার এগেইনস্টে দেওয়া লাগবে, তাই না? তো আমি এখানে জাস্ট জি রাখলাম, F equals to mg রাখলাম, এবং জি এর অপোজিটে সে অ্যাকচুয়ালি কতটুকু ট্রাভেল করলো? তাকে ঠেলে 5 মিটার টানা হলো, ঠিক কথা, বাট সে জি এর এগেইনস্টে অ্যাকচুয়ালি কতটুকু উপরে উঠলো? 3 মিটার না? জি এর দিক বরাবর সে কতটুকু এগেইনস্টে গেল? 3 মিটার গেল না? জি ভাইয়া। তো আমরা এখানে জাস্ট এক্স এর জায়গায় এখানে যেহেতু জি রাখলাম, জি কে আর কম্পোনেন্টটা ভাঙালাম না, এক্স টাকে জি এর দিকে নিয়ে আসলাম, মানে এই যে সে 5 মিটার গেল এটাকেই আমি জি এর দিকে নিয়ে আসলাম, মানে এই বরাবর 3 মিটার। সো आंसर হবে 3 mg। এখানেই শেষ। ক্যালকুলেট করে দেখো তো 3 mg এর ভ্যালু কত আসে? হ্যাঁ, শেষের কথা একটু রিপিট করা যাবে? হ্যাঁ, শিওর। 294 আমরা 294, এটাই হচ্ছে आंसर। আচ্ছা, আবার বলি, আমরা এখানে যে কাজটা করছি কি, ওরা এক্স এর দিকে জিটাকে নিয়ে গেছে। দেখো জি sin থিটা, মানে কি জি কাজ করতেছিল হচ্ছে এই বরাবর, ধরো এই বরাবর জি জি কাজ করতেছে, আর এই বরাবর হচ্ছে এক্স। ওরা করলো কি, জি এর কম্পোনেন্টটা এই বরাবর কত সেটা বের করছে। আমার কথাটা কি বুঝতে পারছো? এটা থিটা, জি ভাইয়া। তার মানে আমি কি বলতে পারি, জি বাই এক্স ইকুয়ালস টু sin থিটা।
এখন আমি যদি জি এর কম্পোনেন্টটা এই বরাবর নিতে চাই তাহলে সেটা কি জি সাইন থিটা হয়ে যাবে। আমার কথাটা বুঝছো? জি ভাইয়া। দ্যাটস ওয়াই তারা করলো কি এইখানে জিটাকে এক্স এর দিকে নিয়ে গেল, জি সাইন থিটা করে ফেললো। জি এর জায়গায় আমরা জি সাইন থিটা বসালাম আর এক্স এর জায়গায় এক্স, মানে ফর্মুলাটা আগের মতোই এফ এক্স, এফ এর জায়গায় এম জি, বাট জিটাকে তারা এক্স এর দিকে নিয়ে গেল, দ্যাটস ওয়াই সেটা হয়ে গেল জি সাইন থিটা আর এক্স এক্স এর মতো। আমার কাছে মনে হয় এটার চেয়ে ইজিয়ার হয় আমি যদি এক্স টাকে জি এর দিকে নিয়ে আসি, মানে এফ কে আমি এম জি রাখলাম কিন্তু এক্স টাকে আমি জি এর দিকে নিয়ে আসলাম। এখন এই এক্স টা 5 কে যখন আমি এর দিকে নিয়ে আসবো সেটা কত হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, সে 3 মিটার কভার করতেছে না এই জি এর দিক বরাবর। জি ভাইয়া। দ্যাটস ওয়াই আমি এখানে mg3 দিয়ে ম্যাথটা করে ফেললাম, এই cos sin এই ঝামেলাতে আর গেলাম না। তোমরা আমার প্রসেস এবং এই প্রসেস এই দুইটাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, নাকি আরেকবার ভাইয়া বলবো? এরকম একটু mg3 এর প্রসেসটা বলবেন। হ্যাঁ, f equals to w equals to the fx। এখন f equals to আমরা লিখলাম mg, ভালো কথা। এখন আমাকে তো ফোর্সের দিক আর ডিসপ্লেসমেন্টের দিক নিয়ে চিন্তা করতে হবে, তাই তো? এখন ডিসপ্লেসমেন্টের দিক কোন দিকে? এদিক বরাবর। আর ফোর্সের দিক কোন দিক বরাবর? এদিক বরাবর। তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, আমাকে কি এই অ্যাঙ্গেলটার কাজ করতে হবে না, বা আমি এক্স টাকে এফ এর দিকে নিয়ে আসতে হবে না কম্পোনেন্টটাকে? জি ভাই। সো আমি এক্স টাকে এই বরাবর নিয়ে আসলাম। সেটা কিভাবে নিয়ে আসলাম? একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারি ফার্স্টলি, অথবা ট্রায়াঙ্গেল না আঁকেও করতে পারি, যে আমরা জানি এটা বলেই দিছে এটার ভ্যালু হচ্ছে 3। তার মানে এ 5 টাকে যখন আমি এই বরাবর নিয়ে আসবো তার ভ্যালুটা হচ্ছে 3 হয়ে যাবে। তার মানে আমার তো আর দরকার নেই কোনো কিছু করার, আমি এক্স এর জায়গায় জাস্ট 3 বসাই দিলেই ম্যাথটা হয়ে যাবে। যে কোনো কেসে যতই ইনক্লাইন্ড প্লেন বরাবর আসুক না কেন, কাজের অ্যামাউন্ট হবে mgh। তুমি যেই প্লেন বরাবরই যাও না কেন, এভাবে এভাবে এভাবে, টোটাল অ্যাকচুয়াল হাইট কভারটা যদি h হয় তাহলে কাজের পরিমাণ অলওয়েজই mgh হবে। তুমি কোন প্লেন দিয়ে কত ডিসটেন্স কভার করে যাচ্ছ এটা কিন্তু ম্যাটার না, অ্যাকচুয়ালি হাইটের কতটুকু চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে ম্যাটার। আচ্ছা ভাইয়া, সবার কাছে হ্যাঁ বলো। ভাইয়া এখানে তো অবজেক্টটা উপরের দিকে যাচ্ছে না ইনক্লাইন প্লেন দিয়ে, তাহলে হ্যাঁ, হ্যাঁ। ফোর্সটা নিচের দিকে কিভাবে হয়? ফোর্স তো উপরের দিকে হবে না? ফোর্স বলতে লোকটা ফোর্স উপরের দিকে দিচ্ছে, মানে জি এর ফোর্স তো নিচের দিকে। হ্যাঁ। আমি বুঝাচ্ছি জি এর ফোর্সটা নিচের দিকে, তো লোকটাকে তো তার এগেইনস্টে একটা হ্যাঁ। এখানে ওয়ার্ড খেয়াল করে দেখো, সমবেগে যাচ্ছে। সমবেগে যাওয়ার মানে কি? নিট ফোর্সটা 0 না? জি। নিট ফোর্স 0 হওয়ার মানে কি? এই জি যতটুকু ফোর্স দিচ্ছে লোকটা একদম ইকুয়াল ফোর্স দিচ্ছে উপরের দিকে। হ্যাঁ। এটাই মানে লোকটা হচ্ছে উপরের দিকে ফোর্স দিচ্ছে কতটুকু? জি যতটুকু ফোর্স দিচ্ছে মানে mg, মানে এই ফোর্সটা আর এই ফোর্সটা হচ্ছে ভ্যালুটা ইকুয়াল। বুঝতে পারছো? জি। আর আচ্ছা। আরেকটা বিষয় ভাইয়া, এখানে হ্যাঁ বলো। মানে আমরা ফার্স্ট দিন তো দেখেছিলাম যে যদি উপর দিয়ে কোনো একটা অবজেক্ট যায় ইনক্লাইন প্লেন দিয়ে, তখন তো আমরা এদিকে একটা থিটার একটা ভ্যালু ধরেছিলাম, এখানে একটা থিটার ভ্যালু, সেটা ধরে করেছিলাম। আচ্ছা, তুমি এখানে আসলে এখানে কিন্তু থিটার কোনো ভ্যালুই দেওয়া নাই, দেখতে পাচ্ছো? হ্যাঁ। আচ্ছা, থিটার ভ্যালু কিন্তু এখানে একটা ধরে নিচ্ছি জাস্ট সুবিধার জন্য। আচ্ছা। এখানে কিন্তু কোথাও আমি যে ম্যাথটা করলাম 3mg, এখানে কি কোথাও কোনো থিটা কাজে লাগছে? কাজে কিন্তু থিটা কিন্তু কোনো কাজেই লাগে নাই, তাই না? হ্যাঁ। তুমি যদি এটাকে কনভার্ট করে নিতে চাও, মানে ওরা যে কাজটা করলো এই mg-টাকে জি এর যেই কম্পোনেন্ট এই বরাবর কাজ করে সেটাতে ওরা কনভার্ট করে নিছে। দেখো জি কাজ করে এদিকে, ওরা জি কে কনভার্ট করে নিল এদিকে। এই কনভার্সনের জন্য ওদের একটা থিটা দরকার ছিল, এই জন্য ওরা এখানে থিটাটা ধরে নিছে। আমার কথাটা কি বুঝছো? তো ভাই এখানে ওরা 0 ডিগ্রি ধরলো কেন? বুঝি নাই। এখানে যে ওরা 0 ডিগ্রি ধরলো এটা কেন হলো? আচ্ছা, 0 ডিগ্রি কেন ধরলো? এখানে দেখো ফোর্স যে বরাবর দিচ্ছে ডিসপ্লেসমেন্ট সেই বরাবরই হচ্ছে, সো fx cos থিটা রুল অনুসারে কি হচ্ছে? এখানে 0 হবে না, মানে এই থিটাটা কিসের অ্যাঙ্গেল? ফোর্স আর ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল না? ও হ্যাঁ ভাই। ফোর্স দিচ্ছে এই বরাবর, ডিসপ্লেসমেন্ট এই বরাবর, দ্যাটস ওয়াই এখানে অ্যাঙ্গেলটা 0 করা হচ্ছে।
বাট যখন আমি কাজ বের করতে যাব আমার আসলে সে কোন প্লেন দিয়ে যাচ্ছে, সে যদি এভাবেও যেত বেশি ডিসটেন্স কম, সে যদি এভাবেও যেত, ডাজন্ট ম্যাটার, ওয়ার্ক ডানটা অলওয়েজ 3 mg হতো, মানে mgh হতো। ভাই একটু আগের স্লাইডটাতে যাবেন, আমরা গতদিন যেগুলো করেছিলাম। আচ্ছা হ্যাঁ, কত নাম্বার পৃষ্ঠা? মানে ভাই প্রথম দিকেই। এটা হ্যাঁ ভাই এই নিচেটাতে, হ্যাঁ এখানে যে ভাই হ্যাঁ আমরা এই 50 ডিগ্রিটা ইউজ করছি, তো এই জায়গাটাতে আচ্ছা মানে দুইটাই তো অলমোস্ট সিমিলার কেসই মনে হয়। হ্যাঁ হ্যাঁ সিমিলার কেস। আচ্ছা আমরা এটা দেখি। সাপোজ আমাদের এখানে হাইটটা দিয়ে দেওয়া, হ্যাঁ আমরা কি হাইটটা বের করতে পারি? দেখো তো। জি ভাই পারা যাবে। আচ্ছা হাইটটা একটু বের করো তো ভাই, সে কতটুকু হাইট ক্রস করে? ভাই 3.557। 3.57 কি হবে? এটা 3 হলে এটা তো 3.57। 1.93 1.93 1.93। আচ্ছা এখন ও তুমি আমি ক্যালকুলেশন 1.93 আমাদের হাইটটা আসলো তাই না? রাওয়াত কি আসছে এখন? জি ভাই আমি ক্যালকুলেশন ভুল করছিলাম। আচ্ছা এখন mgh দিয়ে করে দেখো তো রেজাল্টটা কত আসে। like 2078.77 আচ্ছা তার মানে এটাই। তো আমরা যে কোনো ম্যাথে আসলে mgh দিয়ে করাটা ইজিয়ার আমাদের জন্য, অথবা 3 cos 50 ও করতে পারি। মানে 3 cos 50 হচ্ছে এটাই যেটা এই স্লাইডে দেখাই, এখানে কিন্তু এটাই করব। আচ্ছা ভাইয়া, sin theta x। অবজেক্টটা যদি নিচের দিকে নেয় তাইলে কি আমরা জি নিব? অবজেক্টটা নিচের দিকে নেওয়ার জন্য তো আসলে লোকটার কোনো ফোর্স লাগে না ভাইয়া, অবজেক্টটা তো অটোমেটিক্যালি জি এর প্রভাবে নিচের দিকে যাবে। তখন আমরা জি আচ্ছা কতটুকু কাজ করলো সেটা বের করতে পারি। যে অবজেক্টটা যদি নিচের দিকে যায় তখন গ্র্যাভিটির প্রভাবে কতটুকু কাজ হচ্ছে সেটাই হচ্ছে হবে mgh। জি ভাইয়া বুঝছি। আচ্ছা বুঝি নাই। ভাইয়া এই বুঝছি দুইটা ভাইয়া। সেম হবে না? মানে এখানে যে আমরা sin 40 ধরলাম আর এখানে cos 50, দুইটা কেসই তো সেম না? হ্যাঁ হ্যাঁ সেম, জাস্ট কনভার্সন আর ওয়েটা ডিফারেন্ট, আর কিছু না। মানে ভাই কোশ্চেনে যেভাবে আসুক আমরা যে কোনো একটা ভাবে করলেই হবে না? হ্যাঁ অলওয়েজ তুমি একটা ওয়ে তুমি ফলো করে নিবা, তুমি অলওয়েজ সেটাতে করবে। আমার কাছে mgh টা বেশি প্রেফারেবল লাগে, কোনো ঝামেলা নাই, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল অলওয়েজ হাইটটা বের করে mgh। আচ্ছা ভাই। আচ্ছা এই কোশ্চেনটা আগে একটু পড়ে নাও। ভাই দৈর্ঘ্য কোনটা আর প্রস্থ কোনটা? এই যে দিয়ে দেওয়া আছে। ও আচ্ছা মানে এখানে তুমি জিনিসটা হাইটটা আসলে তুমি কাকে দৈর্ঘ্য ধরো কাকে প্রস্থ ধরো এটা তো ম্যাটার করতেছে না। তুমি হাইট তো এখানে মানে উপরের দিকে হচ্ছে হাইট, একটাকে দৈর্ঘ্য একটাকে প্রস্থ ধরলা। আচ্ছা না ম্যাটার করতেছে, সরি সরি সরি। প্রস্থটা কেটে রাখবো। হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়াও। দৈর্ঘ্যকে আনুভূমিক আহ, অবস্থান হতে উলম্ব অবস্থানে, আচ্ছা উলম্ব অবস্থান মানে ভার্টিক্যাল অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে। আচ্ছা দৈর্ঘ্য বলতে ইটের সাইডটা যদি একটু কল্পনা করো, মানে সবচেয়ে কি বলবো এটা কিভাবে বোঝানো যায়। সব আচ্ছা হ্যাঁ ইটে যখন আমরা দেখি একটা কি হয়, একটা বড় সাইড একটা ছোট সাইড এরকম থাকে না? জি জি ভাইয়া। ভাই। তো যেটা যেটা এখানে এখানে দেখায় মানে মাপ দেখে বোঝা যাচ্ছে দৈর্ঘ্য মানে 0.48। মানে তোমার কোশ্চেনটা আমি একটু বুঝি নাই ভাই, একটু আরেকবার বলো।
মানে ভাইয়া ওই তো একই দৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা বুঝতেছি। মানে এখানে তো দেওয়াই আছে 0.48 দৈর্ঘ্য, 0.24 প্রস্থ। ও মনে লেন্থ মানে জিনিসটা কি? মানে কোনটা? ইটের সাইজটা দেখছো না যে একটা রেক্টেঙ্গুলার শেপ হয় নরমালি। জি ভাইয়া। তো এখানে সবচেয়ে বড় যে সাইডটা, মানে দুই পাশে ছোট ছোট আম, মানে সবচেয়ে বড় যে দুইটা সাইড, ওই দুইটা সাইডকে বলা হচ্ছে দৈর্ঘ্য। আর ছোট যে দুইটা মানে ছোট সাইডটা, ছোট দুইটা সাইডের যে লেন্থ ওই বরাবর, সেটা হচ্ছে প্রস্থ আর কি। আর মাটি থেকে উপর পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে হাইট। আমি সে তোমার কোশ্চেনটা ভালো করে ক্যাচ করতে পারতেছি না, আই গেস। মানে ভাই আমি ইংলিশটা জানতে চাইছি আর কি। আচ্ছা, লেন্থ ব্রেথ হাইট এটা। জি ভাইয়া, ও দৈর্ঘ্য কি সরি সরি, লেন্থ আমি নাকি ব্রেথ এটা জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, আমি তো বুঝতে পারি না ভাই। হ্যাঁ, লেন্থ ব্রেথ হাইট, সরি। আচ্ছা, এখানে কোশ্চেনটা দেখো। সে ইটটা ছিল হচ্ছে আনুভূমিক অবস্থানে, মানে নর্মালি ইট গুলা যেভাবে রাখা হয়, নর্মালি ইট কিভাবে রাখা হয় বিল্ডিং এ বা কোনো জায়গায়, এটা তো দেখছোই। সেখান থেকে যদি এটাকে ভার্টিক্যাল পজিশনে রাখা হয়, তাহলে তার কি পরিমাণ কাজ করতে হবে। এখন কাজের ফর্মুলা আমরা জানি হচ্ছে এফএক্স বা এমজিএইচ, তাই তো? তো জি এম তো আমরা জানি, জি আমরা জানি, আমাদের সমস্যা হচ্ছে এইচ নিয়ে। এখন এইচ এর চেঞ্জটা এখন তাহলে আমার কোশ্চেনটা কি হবে সহজে, এমজি H1 মাইনাস H2। আমার কাছে এই কাজটা করতে হবে, তাই না? জি ভাইয়া। জি H1 ভাইয়া। আচ্ছা, H2 কেন? H1 মাইনাস H2 মানে দুইটা পজিশনে ইটের যে হাইটের যে ডিফারেন্সটা, ও হাইটের হ্যাঁ হ্যাঁ ডিফারেন্স বলতে বুঝছি। আমরা কি সেন্টার অফ মাস এই আইডিয়াটার সাথে পরিচিত? জি ভাইয়া, না ভাই, একটু তুমি বললে ভালো বলেছিলে। হয়। আচ্ছা, একটা রেক্টেঙ্গেলের কেসে সেন্টার অফ মাস হচ্ছে তার যে ইয়াগুলো ইন্টারসেক্ট করে, কি বলে, ডায়াগোনাল গুলো যেখানে ইন্টারসেক্ট করে, সেটাই হচ্ছে তার সেন্টার অফ মাস। তো এই কেসটাতে এখানে সেন্টার অফ, যখন তাকে এভাবে সুন্দর করে রাখা হবে, তার সেন্টার অফ মাস কত আসলে? মানে এখানে তো আমি 3D আকারে দেখাতে পারতেছি না। যখন হচ্ছে একদম ভার্টিক্যাল ওয়েতে রাখা হচ্ছে, তখন মাটি থেকে উপরের দিকে কি দৈর্ঘ্যটা না? জি ভাইয়া। যখন উলম্ব বা ভার্টিক্যাল অবস্থানে রাখা হচ্ছে, তখন মাটি থেকে উপরের দিকটা হচ্ছে দৈর্ঘ্য। এটা কি সবাই বুঝতে পারতেছো বা ভিজুয়ালাইজ জি করতে ভাইয়া। পারতেছো? আচ্ছা, জি ভাইয়া। তার মানে ওই সময় সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায়, কোন জায়গাতে? 0.48/2 পজিশনে না? জি সাপোজ ভাইয়া। এটা হচ্ছে মাটি, এভাবে এটাকে রাখা হইলো, এটুক হচ্ছে 0.48, তার মানে তার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এই 0.24 পজিশনে। আমরা এখানে 0.24 লিখলাম। একটু কি বোঝা গেল? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। এই জিনিসটা আমি আচ্ছা, আর বুঝিনি ভাইয়া। সেন্টার অফ গ্র্যাভিটি জিনিসটা আপনি না বলেছিলেন যে এই বলে পজিশন চেঞ্জ করলে তখন এটা বের করা যায়। হ্যাঁ হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি, মানে কোনো একটা শেপের বা কোনো একটা অবজেক্টের একদম মিডল পয়েন্টটা সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস বলে ধরে নেই। মানে আমরা কনসিডার করি সবকিছু মাস, এই পুরো অবজেক্টটার মাস ওই পয়েন্টেই জড়ো, এরকম একটা অ্যাজিউম আমরা করে নেই, একটা অ্যাজাম্পশন করে নেই, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। বিকজ আমরা তো প্রতিটা পয়েন্টের ইন্ডিভিজুয়াল ম্যাস করতে পারি না। আমরা ধরে নেই পুরো অবজেক্টটার ম্যাস হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্টে সেন্টার্ড, ওই পয়েন্টটাকে আমরা ধরে নেই সেন্টার অফ মাস। এবং আমরা যখন কোনো কিছুর হিসাব করি, তখন আমরা আসলে দেখি সেন্টার অফ মাস কতটুকু ট্রাভেল করলো বা সেন্টার অফ মাসের হাইট কতটুকু চেঞ্জ হলো, আমরা অলওয়েজ এরকম ক্যালকুলেশন করে করি। বুঝছি ভাইয়া। আচ্ছা, সো এখন আমরা দেখি, so আমরা ইয়েটা বের করলাম, 0.24 বের করলাম। এখন আমরা দেখি যখন সে হরিজন্টাল পজিশনে ছিল, তখন কি ছিল, মানে তখন মাটি থেকে উপরের দিকে কি হাইটটা ছিল না? এটা ধরো জি মাটি, ভাইয়া। যখন সে হরিজন্টাল 0.12 পজিশনে, তখন এরকম যদি কল্পনা করি, একটু কি হাইট না তার? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। তখন সেন্টার অফ গ্র্যাভিটি কোন পজিশনে আসলে? 0.12 ডিভাইডেড বাই 6 পজিশনে না? জি জি ভাইয়া। ভাইয়া। 6 হবে কেন? আচ্ছা, আমরা এখানে বসে কত হয় তাহলে? 0.06। সো এটা ক্যালকুলেট করে দেখো তো কত আসে।
0.18। 0.1, তাহলে এই mg ইনটু এটা পুরোটা মাল্টিপ্লাই করে নাকি? না ভাইয়া, খালি ইয়াটা, আচ্ছা mg টা এটা মাল্টিপ্লাই করে মাইনাসটা। দাও। फिर 3.528। জি হ্যাঁ ঠিক আছে 3.5। সো এই টপিকটাকে বুঝতে পারছো? ইট হোক বা যে কোনো কেসই হোক, আমরা দেখবো তার সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস কোন জায়গাতে ট্রাভেল করতেছে। এটা যদি কোনো একটা সার্কেল হতো বা কোনো একটা বল হতো, সেই কেসে আমি চিন্তা করতাম তার সার্কেলের যে সেন্টারটা সেটা কোন জায়গাতে থেকে কোন জায়গায় যাচ্ছে। অলওয়েজ আমরা এভাবে ক্যালকুলেশন গুলো করি। আচ্ছা ভাই, একটু আবার বলবেন আমরা এই প্রস্থটাকে কেন হাইট হিসাবে ধরলাম? প্রস্থকে তো হাইট হিসেবে ধরি নাই ভাইয়া। একবার হচ্ছে নরমালি যখন তুমি চিন্তা করো একটা ইট যখন মাটিতে রাখা থাকে, তখন মাটি থেকে উপরের দিকে তার কি থাকে, হাইটটা থাকে না? জি ভাই। আচ্ছা সাপোজ তুমি একটা বই নিয়ে চিন্তা করো, একটা বইকে তুমি রাখলা। আচ্ছা এক মিনিট দাঁড়া, আমি একটু ভিডিওতে অন করে দেখাই, তাহলে আমি সুবিধা হবে বুঝতে। আচ্ছা আচ্ছা, এই যে বইটা দেখা যাচ্ছে, এইখানে কি এতটুকু তার হাইট না? এই পোর্শনটুকু, জি জি ভাইয়া। এটা হচ্ছে আনুভূমিক অবস্থান। আর এরপরে যখন আমি তাকে এভাবে রাখলাম, উলম্ব বা ভার্টিক্যালি রাখলাম, তখন কি তার সেন্টার অফ গ্র্যাভিটি কোন জায়গাতে? তার দৈর্ঘ্যের মাঝখান পয়েন্টটাতে না? সবাই কি বুঝতে পারতেছো? जी भैया। জি ভাইয়া। জি জি ভাই। ভাইয়া, বুঝতেছি। যখন এইভাবে ছিল তখন সেন্টার অফ গ্র্যাভিটি ছিল তার হাইটের মিডল পয়েন্ট। হাইট যদি 10 হতো, সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে 5 এ। আর যদি উলম্ব ভাবে রাখা হয়, তখন লেন্থ যদি 10 হয়, তখন তার সেন্টার অফ গ্র্যাভিটি 5। সো দ্যাটস ওয়াই হচ্ছে এই সেন্টার অফ গ্র্যাভিটিতে শিফট করলো, এখান থেকে এখানে চলে আসলো। সেম অবজেক্ট। ইটের কেসেও এই কাহিনীটাই ঘটতেছে। হ্যাঁ ভাই। বুঝতে পারছো? আচ্ছা। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা নাম্বার 7, এরকম টাইপ মেবি আমরা করছি লাস্ট দিন স্লাইডে। দেখো তো এটা পারা যায় কিনা। আচ্ছা তোমাদের জি এর ভ্যালু মেবি বলা হয় না। জি এর ভ্যালুটা হচ্ছে এফপিএস ইউনিটে কত তোমাদের কি বলছিলাম আগে কখনো? না ভাইয়া, 32। বলা হয়নি। 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, ফিটে। আচ্ছা দেখো তো এটা পারা যায় কিনা। আমরা লাস্ট দিন এরকম টাইপের একটা কনসেপ্ট দেখছিলাম। হ্যাঁ, পাউন্ড জিনিসটা কি জানি? ও 500। আচ্ছা হ্যাঁ, আসলে পাউন্ড থেকে কনভার্সন করা একটা প্যারা হয়ে গেল। আচ্ছা পাউন্ড কত কি জিনিস এটা আসলে আমার জানার দরকার নাই। আচ্ছা না, দরকার আছে। আচ্ছা এখানে আমরা পাউন্ডকে, হ্যাঁ রাইট, আমরা ফর্মুলাটা কি জানতাম আসলে? ডব্লিউ ইকুয়ালস, মনে আছে কিনা তোমাদের, NC2 mgh, এই ফর্মুলাটা ছিল না? জি ভাইয়া। আচ্ছা ভালো কথা। আমরা এখন এন এর ভ্যালু কিন্তু আমরা জানি না। কোশ্চেনটা হচ্ছে কতটি মার্বেল পাথর, বা এন এর ভ্যালুটা বের করা হচ্ছে আমার কাজ। এখন এখানে এই যে এমটা, এটা কি একটা ইটের ম্যাস না? জি ভাইয়া। জি ভাইয়া। স্যার এখানে ডব্লিউ এর ভ্যালুটা দিয়ে দাও। দেখো ডব্লিউ এর জায়গায় আমি এই ডব্লিউ এর ভ্যালুটা বসাই দিলাম, 22,500 বসাই। NC2 এর ভ্যালু কত, বা অ্যালজেব্রিক ফর্মেশন কত? n * n-1 ডিভাইডেড বাই 2। m এর ভ্যালু কি আমি জানি? জানি 500। g এর ভ্যালু জানি 32। h এর ভ্যালু জানি 4। সো এখান থেকে আমার টার্গেট হচ্ছে n এর ভ্যালুটা বের করা। আরেকবার বলবো? এম কি পাউন্ডে বসাবো তাই না ভাইয়া? হ্যাঁ মানে এখানে সবকিছু যেহেতু পাউন্ডে আছে, কোনো সমস্যা নাই আমাদের। যেহেতু এখানে ম্যাচটা 500 পাউন্ডে, আবার ওখানে কাজের পরিমাণ 22,500 ফুট পাউন্ডে, সো আমাদের কোনো প্রবলেম হবে না।
আচ্ছা ভাই, কোশ্চেনটা সহ একটু আবার বুঝাই দিবেন অ্যান্সারটা? হ্যাঁ, এখানে হচ্ছে অনেকগুলা মার্বেল পাথর আছে। কতগুলা মার্বেল পাথর সেটা আমি জানি না, বাট আমি একটু জানি যে প্রতিটা মার্বেলের হাইট হচ্ছে 4 ফিট আর প্রতিটা মার্বেলের মাস হচ্ছে 500 পাউন্ড। 22,500 ফুট পাউন্ড কাজ করতে, ফুট পাউন্ড হচ্ছে কাজের একক, এফপিএস ইউনিটে এটা হচ্ছে কাজের একক, ফুট পাউন্ড পুরোটা। So, এতটুকু পরিমাণ কাজ করতে কতগুলা মার্বেল পাথর লাগবে, বা এন এর ভ্যালু কথা আমাকে এফপিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, মানে যেখানে লেন্থের ইউনিট হচ্ছে ফুট, ম্যাসের ইউনিট হচ্ছে পাউন্ড, আর টাইমের ইউনিট সেকেন্ড। মানে টোটাল তো ওয়ার্ল্ডে রিনাউন্ড ক্যালকুলেশনে বা মেজারিং এর প্রসেস তো তিনটা, একটা হচ্ছে সিজিএস, এফপিএস আর এমকেএস। সিজিএস হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড আর এফপিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড। এসআই ইউনিট কোনটা ভাই? এসআই হচ্ছে এমকেএস, আচ্ছা, মিটার কেজি সেকেন্ড, এমকেএস। আচ্ছা, তো এখানে W ইকুয়ালস NC2 mgh, আমরা W এর ভ্যালু জানি, আমরা M এর ভ্যালু জানি, G জানি, H জানি, আমাদের N টা বের করতে হবে। এটাই আমাদের কাজ। রাওয়াত কি বুঝতে পারছো? জি ভাই, বুঝছি। আচ্ছা, তো N এর ভ্যালুটা একটু বের করে আমাকে বলো তো। হ্যাঁ, একটা আসে 1.47 আর আরেকটা আসে মাইনাসে আসে আরেকটা। আসছে ভাই। $1.47 আর -0.47। আচ্ছা, তাহলে তো এখানে আর হ্যাঁ, কিছু এটাই করার আসছে। নাই। একটা পাথরই আসলে, বিকজ এখানে n তো লেস দেন 2, আমরা তো আর পাথরের সংখ্যাকে ফ্র্যাকশন ধরতে পারি না, সো আমরা এটাকে জাস্ট একটাই ধরে দিতে পারি। জি ভাই। আচ্ছা, এটা পুরোপুরি সবার কাছে ক্লিয়ার তো না? এক্সাম্পল 7। জি ভাইয়া। জি ভাই। আম, এটা কি দেখাবো? আচ্ছা না, এটা আপাতত দরকার নাই। আচ্ছা, এটা আপাতত আমরা skip করি। এটা অ্যাকচুয়ালি দেখানো যায় অবশ্য। আচ্ছা, তোমার কোশ্চেনটা একটু বুঝাই বলি, অত কঠিনও না। সো এটা হচ্ছে একটা দণ্ড, এরকম ভাবে ছিল firstly। তারপর তাকে 60 ডিগ্রি সরানো হলো আনুভূমিক ভাবে, এভাবে 60 ডিগ্রি সরানো হলো। কোশ্চেনটা হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি কতটুকু ইনক্রিজ হলো বা পটেনশিয়াল এনার্জি কতটুকু চেঞ্জ হলো, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তাহলে আমাদের কাজটা আসলে কি? আমাদের কাজটা হচ্ছে, সে যখন এইভাবে ছিল, তার সেন্টার অফ ম্যাস এই জায়গাতে,
তারপর সে যখন এইভাবে চলে গেল, তার সেন্টার অফ যেহেতু দণ্ড, তার মানে তার সেন্টার অফ ম্যাসটা কোথায় ছিল? 0.5 মিটারে না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি ইনিশিয়ালি তার যে স্থিতিশক্তি ছিল, মানে পটেনশিয়াল এনার্জি ছিল, সেটা হচ্ছে mg ইনটু 0.5। এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই, তাই না? না ভাইয়া। ভাইয়া। এখন তার সেন্টার অফ ম্যাসটা কোন জায়গাতে, এটা কি বলতে পারবো আমরা? H cos 60 divided by 2. 1 cos 60 divided by 2, exactly, h cos 60 divided by 2। সেটা কত হয় একটু বের করে দেখো তো, cos 60 divided by 2 কত হয়? 1/4, I guess। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি। আচ্ছা, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? আগে ছিল mg ইনটু 0.5, আর এখন হচ্ছে mg ডিভাইডেড বাই 4। সো করে দেখো তো চেঞ্জটা কত হচ্ছে। ভাইয়া আমি একটা কনফিউশনে আছি, এখানে সেন্টার অফ গ্র্যাভিটি মানে গ্র্যাভিটিটা এখানে ইউজ সেন্টার অফ করা গ্র্যাভিটি হচ্ছে একদম মাঝের পয়েন্টটা ভাইয়া, মানে এই দণ্ড। পেন্ডুলামের মতো না? হ্যাঁ হ্যাঁ, পেন্ডুলামি, এটা বলতে পারে পেন্ডুলামি। হ্যাঁ, আমরা তো পেন্ডুলামের সেন্টার অফ ম্যাসটা কনসিডার করি। হ্যাঁ, আর পেন্ডুলামে তো আসলে ভাই একটা বল থাকে। পেন্ডুলামে কিন্তু আমরা এই দড়ির লেন্থটাকে নেগলিজিবল ধরি। এই দড়ির কোনো ম্যাসই নাই, এখানে একটা বল থাকে, সমস্ত ম্যাসটাই হচ্ছে এই বলের মধ্যে সীমাবদ্ধ। আর এখানে কিন্তু পুরা দড়িটা জুড়েই বা পুরা লাঠিটা জুড়েই ম্যাস। তার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে লাঠিটার মাঝখানে। আর পেন্ডুলামের কেসে সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু বলে, বিকজ আমাদের সিম্পল পেন্ডুলামের যে ডেফিনিশন সেখানেই ছিল যে আমরা নেগলিজিবল ম্যাস অফ রোপ ধরে নিই। আচ্ছা ভাই, এইচ cos 60 ধরলাম কেন? আচ্ছা, এটা যখন এভাবে বাঁকানো আছে, হ্যাঁ, তখন এর সেন্টার অফ ইয়েটা কত? একটু কি 0.5 না? অর্ধেক। জি। একটু হচ্ছে 60 ডিগ্রি। জি ভাই। তাহলে এই হাইটটা কত? তাহলে আমরা এটা বের করতে পারবো না, এটাকে আমি x ধরে নিলাম। তাহলে কি বলতে পারি? x বাই 0.5 ইকুয়ালস cos 60 বলতে পারি। আচ্ছা ভাই, ওইটা 0.5 কেন? সেন্টার অফ গ্র্যাভিটি কি Cos এটা লেন্থ নিচে হচ্ছে আসার 1 কথা না? মিটার, না লেন্থ হচ্ছে 1 মিটার, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে? তার মাঝখান বরাবর 0.5 মিটার। মানে বেঁকে গেলেও আপনার একই হাফ হ্যাঁ হবে অলওয়েজ, সেন্টার অফ হ্যাঁ গ্র্যাভিটি। হ্যাঁ, ওটা অলওয়েজ মাঝখানেই থাকবে। ঠিক আছে ভাই। তাহলে x এর ভ্যালুটা বের হলো আমাদের 1/4। জি ভাই, বুঝছি। সো আলটিমেট চেঞ্জটা হচ্ছে mg 0.5 মাইনাস 1/4। ক্যালকুলেট করে দেখো কত তার মানে আসে। 0.5। আচ্ছা ভাইয়া, 0.5। 0.5। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের ভাইয়া। answer। হ্যাঁ বলো। তো ভাইয়া যেরকম আগেটাতে দেখলাম পাথরটা সোজা হলো আর এটাতে দেখলাম এটা একটু বাঁকা হলো, মানে এরকম কোন একটা ফর্মের চেঞ্জ আসলে আমরা তখন সেন্টার অফ গ্র্যাভিটিটা কনসিডার করব না? হ্যাঁ হ্যাঁ, একই অবজেক্টে যখন কাজ এরকম করার সময়। বিভিন্ন শেপে নিয়ে যাবে বা পজিশন চেঞ্জ করবে, হ্যাঁ আমরা হ্যাঁ। দেখবো তার সেন্টার অফ গ্র্যাভিটি ডিসপ্লেসমেন্ট কত বেশি। আচ্ছা। আর এরকম যদি না থাকে, নর্মালি থাকে, তাহলে নর্মাল নিয়মে করব। হ্যাঁ, তাহলে নরমাল নিয়ে নিই। আচ্ছা, আচ্ছা, এটা কি সবার কাছে বুঝছি। ক্লিয়ার? নাফিস, জি ভাই, এখন ক্লিয়ার হয়েছে। বদরুল, জি ভাই, ক্লিয়ার। রাওয়াত, জি ভাইয়া, ক্লিয়ার। মাহিন,
জি ভাইয়া ক্লিয়ার। তা আমি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এটা তোমরাই করার চেষ্টা করো। ঢাকা ভার্সিটির 14-15 একটা কোশ্চেন, তোমরা একটা ট্রাই করো, পারা যায় কিনা। আচ্ছা ভাই, আমার আগের ম্যাথ এইটা একটা কনফিউশন। এটা হ্যাঁ ভাই, এখানে 1 মাইনাস কেন হলো? আমি তো বলছিলাম এইচ cos 60 ভাই। না, 1 ওয়ান মাইনাস। মাইনাস ওয়ান ভাইয়া, ওয়ান ছিল আগেরটা। প্রথম কেসের সেন্টার অফ গ্র্যাভিটি ছিল হচ্ছে 1/2, এটা হচ্ছে প্রথমে ছিল, আর পরে হলো হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন বুঝছি। আচ্ছা আচ্ছা, 9 নাম্বারটা করো তাহলে। ভাইয়া সমদ্রুতি মানে কি? ইউনিফর্ম ভেলোসিটি। হ্যাঁ, এটাও তো খালি 100 ইন্টু হাইট করলে হয়ে যাবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, 100 ইন্টু হাইট করলেই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, ইউনিফর্ম ভেলোসিটি হইলে তো অ্যাক্সেলারেশন নাই, হ্যাঁ অ্যাক্সেলারেশন নাই, তার তাহলে মানে অ্যাক্সেলারেশন কাজ না থাকার মানে কি? জি এর একটা কাজ, জি এর কিন্তু একটা ভ্যালু নিচের দিকে আছে, ওটা তুমি সরাইতে পারবা আচ্ছা না। আচ্ছা আচ্ছা। তার মানে তুমি নিশ্চয়ই উপরে, মানে ইউনিফর্ম ভেলোসিটি মানেই হচ্ছে আমি যে ফোর্সটা দিচ্ছি ওটা আসলে এমজি এর সমান। এই জন্যই তো জি ভাই। নেট এফ জিরো হয়ে গেল। নেট এফ জিরো মানে এ জিরো, তার মানে ইউনিফর্ম ভেলোসিটি। জি ভাই বুঝছি। আচ্ছা, এটা কি সবার 500 আসছে? আসছে ভাইয়া। জি ভাই। বদরুল? জি ভাই। আচ্ছা, তাহমিদ? আচ্ছা ভাইয়া, আচ্ছা, এখন আমরা যদি সাপোজ আমরা তো একটা ইজি ওয়েতে করলাম, আমরা একটু বুঝার চেষ্টা করি ওদের ওয়েতে করার মতো। মানে ওরা যে ওয়েতে করছিল ওই যে সাইন থিটা কস থিটা দিয়ে, সেটা দিয়ে যদি করতে চাই তাহলে ম্যাথটা কিভাবে হতো? তাও হইতো। তখন আমাদের করতে হইতো কি, এই লেন্থটা বের করা লাগবে। এই লেন্থটা কত একটু বের করো তো। টেন আসে। 10। আচ্ছা জি ভাই। আচ্ছা, তখন আমাদের করতে হইতো এফ এক্স, এক্স এর জায়গায় 10 বসাইতাম, ভালো কথা, আর এফ এর জায়গায় বসাইতাম এমজি সাইন 30। ওরা যে সিস্টেমে করছে এভাবে করলে এভাবে ম্যাথটা করা লাগে, এমজি সাইন 30 ইন্টু 10 করা লাগে। মানে আমি এক্স এভাবে রাখলাম, দ্যাটস ওয়াই জি টাকেও এক্স এর দিকে নিয়ে আসলাম। এমজি বুঝতে সাইন পারছো? কেন হলো? এমজি সাইন থিটা কেন হলো? আমি যে এক্স টাকে ইনক্লাইন্ড বরাবর নিয়ে আসলাম, তাহলে তো আমার জি টাকেও ইনক্লাইন্ড বরাবর নিয়ে আসতে হবে। বুঝছি। আচ্ছা, এটা ক্যালকুলেট করে দেখো তো রেজাল্ট কত আসে। জি ভাই, যদি ভাইয়া 500 বেস আসে। বরাবর থাকতো, হ্যাঁ বেস বরাবর থাকলে তখন কস নিতাম না। হুম হুম। আচ্ছা মানে তুমি এভাবে চিন্তা করো, আসলে জি এর সাথে এটার অ্যাঙ্গেল কত দেখবা, এই অ্যাঙ্গেলটা কত। সাপোজ ধরে দিলাম এক্স, তাহলে এটা যদি জি না, এক্স তো ধরা যাবে না। আম, আসলে কি হচ্ছে ব্যাপারটা আমি দেখাই। এখানে অ্যাঙ্গেলটা ছিল সাপোজ পি, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এক্স। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি আসলে নিতাম আসলে জি কস পি। এখন কস পি মানে কি সাইন থিটা না, এখানে যেহেতু থিটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য এখান থেকে জি সাইন থিটা আসছে আর কি ব্যাপারটা। অ্যাঙ্গেলটা যদি এই জায়গাটা দেওয়া থাকতো তখন কিন্তু আমি কস থিটাই ধরতাম। হ্যাঁ, একটু আবার জিনিসটা বলবেন? আচ্ছা হ্যাঁ,
আমরা যখন কম্পোনেন্ট হিসাব করি, যে কোনো একটা দিক বরাবর কম্পোনেন্ট নেই, আমরা কি করি, যে দিক কম্পোনেন্ট নিচ্ছি তার অ্যাঙ্গেলটা কত এটা মেজার করি না? এটা হচ্ছে জি এর দিক, এটা হচ্ছে এক্স এর দিক। আমার তাহলে নেওয়া উচিত ছিল কি, জি কস থিটা নেওয়া উচিত ছিল না? আমি সাইন থিটা কেন নিলাম এখানে কস থিটা না নিয়ে? কজ এখানে অ্যাঙ্গেলটা তো জি আর এক্স এর মধ্যে দেওয়া নাই, এখানে এই 30 দিয়ে দেওয়া। এখানে 30 হওয়ার মানে কি, এখানে অ্যাঙ্গেলটা কত 60 না? জি ভাইয়া। তার মানে আমার বসাতে হবে জি cos 60 অথবা জি sin 30, আমি যে কোনো একটা বসাতে পারি আর কি। এভাবে এই জি sin 30 টা আসছে। আচ্ছা ভাই, আমরা এই আমার কাছে- জিটাকে এক্স এর বরাবর নেওয়া মানে কি পুরো ফোর্সটাকে এক্স এর বরাবর নেওয়া? ফোর্সটা তো লোকটা ভাই ওইদিকেই দিচ্ছে, আমি জাস্ট তার এগেইনস্টে যে ফোর্সটা, জি এর যে কাজটা, এটাকে আমি এক্স এর দিকে কনভার্ট করে নিলাম। আচ্ছা আচ্ছা লোকটা তো ফোর্স অলওয়েজ ইনক্লাইন প্লেন বরাবরই দিচ্ছে। বুঝছি। বুঝছি। আচ্ছা, আমরা এই ফর্মুলা মুখস্থ করব না, এমনি করার চেষ্টা করব। নাকি মুখস্থ করলেই বেটার হবে? আচ্ছা, আসলে সরলরোধকের ম্যাথ আসছে পরীক্ষাতে, তো আমরা সরলরোধক করতে হবে, আগে হলে পড়াইতাম না, বাট এখন একটু দেখে নিতে হবে। আচ্ছা, আমরা জাস্ট, আচ্ছা এতটুকু তোমরা একটু রিডিং পড়ো তো, দেখো তো বুঝতে কোনো প্রবলেম হয় কিনা এতটুকু পর্যন্ত। ভাই এখানে কি এডিটা ডায়ামিটার না? এডি এডি হচ্ছে, আচ্ছা এডি হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। আচ্ছা, তোমাদের ইফেক্টিভ লেন্থ নামে একটা কনসেপ্ট, এটা একটু জাস্ট বলে দিই। ইফেক্টিভ লেন্থ মানে হচ্ছে লেন্থ অফ দ্য রোপ প্লাস ডায়ামিটার রেডিয়াস অফ দ্য বব। এই বলটাকে বলা হয় বব। সো এডি হচ্ছে বেসিক্যালি এখানে যে পয়েন্টটা, সেটা হচ্ছে লেন্থ অফ দ্য রোপ প্লাস রেডিয়াস অফ দ্য বব। এডি মানে ও সি ও এ ও বি সবগুলাই হচ্ছে এই জিনিসটাই, ও বি ইকুয়ালস ও সি ইকুয়ালস ও এ, সবগুলাই হচ্ছে এই জিনিসটা, লেন্থ অফ দ্য রোপ প্লাস রেডিয়াস অফ দ্য বব। বুঝছো? এখানে এডির জিনিসটা কি? এডিটা এডি, হ্যাঁ হ্যাঁ এডি এডি। আচ্ছা এডি হচ্ছে এখানে ডায়ামিটার, বাট এটা নিয়ে আমাদের খুব একটা কাজ নেই। মানে এডি আমাদের ডায়ামিটার হ্যাঁ এডি, এটা ডি পয়েন্ট। এখানে ডায়ামিটারটাকে আমরা হাইট ধরবো? না 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 না। না না না, আচ্ছা আমি এ তো অবজেক্টের পজিশন না ভাইয়া, গ্রাউন্ডের মধ্যে আছে তো। এডি তো মনে নরমাল হাইট, বি যত ভাইয়া আমরা- ডি তো হচ্ছে ভাইয়া আপনার পেন্ডুলাম যখন একদম ওই সাইডে যায় তখন সেন্টারটা কোথায় যায় ওইটা, তাহলে ভাইয়া এ থেকে ডি পর্যন্ত যেটা আসে ওইটা হাইট হয়ে যায় না? আচ্ছা আমি বলি, এটা হচ্ছে আমরা গ্রাউন্ড ধরবো পেন্ডুলামের জন্য, এই পয়েন্টটাকে আমরা হচ্ছে একদম গ্রাউন্ড ধরবো। বুঝা গেল? জি তার মানে যখন এই পয়েন্টে থাকবে, এই যে এ আছে, হ্যাঁ মানে এখানে আসলে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট একদম, এটার সেন্টার হচ্ছে এ, এটা সেন্টার হচ্ছে বি, এটা সেন্টার হচ্ছে সি, আমরা এইভাবে ধরে নিব ব্যাপারটা। ঠিক আছে? জি ভাই। আচ্ছা এখানে তো একদম গ্রাউন্ড হচ্ছে এ, মানে যখন এ সেন্টারটা এ পজিশনে থাকবে তার মানে তার পটেনশিয়াল এনার্জি হচ্ছে একদম জিরো, মানে সে হচ্ছে একদম গ্রাউন্ডের মধ্যে। তারপর যখন একটু উপরে উঠবে তার পটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে, এবং যখন ম্যাক্সিমাম পয়েন্টে চলে যায় একটা জিনিস আমরা কি জানি, তার কাইনেটিক এনার্জি জিরো হয়ে যায় না, বা ভেলোসিটি জিরো হয়ে যায় না? জি ভাইয়া। এখানেও সেম, বি পজিশন আর সি পজিশনে তার ভেলোসিটি জিরো হয়ে যাবে।
বুঝতে পারছো? জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা, আর ডি পয়েন্টটা কি বোঝাচ্ছে? ডি হচ্ছে বি পয়েন্ট থেকে আমি এখানে একটা স্ট্রেট লাইন টানলাম, আর কিছু না। চেঞ্জ অফ মানে একদম পারপেন্ডিকুলার টানলাম বি থেকে ডি, মানে বি এর হাইটটা আমি ওয়ে লাইনের মধ্যে দেখাইলাম, আর কিছু না। তাহলে চেঞ্জ অফ হাইট হলো এডি। মানে আগে তার হাইটটা ছিল, সেন্টার অফ গ্র্যাভিটি ছিল এ পজিশনে, এখন তার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে বি তে। বিটাকে যখন আমি এই লাইনে এক্সপ্রেস করলাম তখন সেই পয়েন্টটা হচ্ছে ডি। বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। আচ্ছা, আচ্ছা তোমরা একটা ফর্মুলা এখনো জানো না, প্যাথেটিক ভাবে একটু দেখতে হচ্ছে এখন। 1 minus cos theta equals to হচ্ছে 2 sin squared theta। এটা হচ্ছে বেসিক্যালি ট্রিগোনোমেট্রি একটা ফর্মুলা, আমরা চ্যাপ্টার 7 এ দেখবো, বাট এখন এটা একটা অ্যাপ্লিকেশন চলে আসলো আর কি, আনফরচুনেটলি। এটা একটু আমাদের মনে রাখতে হবে। এখন দেখো এতটুকু বুঝে যাচ্ছে কিনা। তবে এখানে এলটা কি এখানে এফেক্টিভ লেন্থ না? কোনটা? এল 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 হ্যাঁ, ওডি, ও এ, ও বি, ও সি, এগুলা। আচ্ছা। এখানে আরে ধ্যাৎ।